আসসালামু আলাইকুম। আমি রোকসানা মিতু। আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মিতুস ওয়ার্ল্ড। আজকে প্রথমেই আমি আপনাদের সামনে নিয়ে এসেছি তাল। এটি পাকা তাল। তো পাকা তাল কিভাবে আমি এর থেকে রস বের করব এবং রস দিয়ে কিভাবে কি করব সেটাই আমি আপনাদেরকে আজকে দেখাবো। তো এই কাজটি করতে হলে অবশ্যই পাকা টসটসে তাল হতে হবে। তো প্রথমেই আমি তালের উপরের অংশটি খুলে নিচ্ছি এবং যদি আপনারা চান তাহলে তালটিকে ঘষে কোনো একটি শক্ত কিছুর মধ্যে চিপে চিপে ঘষেও তাল একটু নরম করে তারপরে এটার প্রসেসিংটা শুরু করতে পারেন। কিন্তু আমার তালটি আগে থেকেই অনেক পরিমাণে পাকা, সেজন্য আমাকে আর ওই কাজটি করা লাগেনি। তো বন্ধুরা, এখন কিছু টিপস আছে যে টিপসগুলো একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন। তালের যে আমরা তাল পরিষ্কার করার আগেই আমাদের একটি মাথায় থাকে তাল তিতা লাগে। এজন্য আগে মা চাচিদের দেখেছি ওনারা তালের এই রসগুলোকে বের করে গামছা দিয়ে ঝুলিয়ে রাখতেন। মা চাচিরা হয়তো একটা জিনিস জানতেন না, এই তালের এই তিতা অংশটা কেন লাগে আর তিতা অংশটা থাকেই বা কোথায়। কিন্তু নতুন প্রজন্মের মানুষ যারা আমরা তো বের করে ফেলেছি আসলে তিতা অংশটা কোথা থেকে আসে। তো সেটাই এখন আমি আপনাদেরকে দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন আমি চামিচ দিয়ে যে অংশটা উঠাচ্ছি এটাকে বলা হয় তালের বিষদাঁত। এটাই হচ্ছে তিতা অংশটা, যেটা আমরা জানি না তারাই এই অংশটিকে নিয়েই আমরা কাজ শুরু করে ফেলি। এটাকে যতটা ভেতর থেকে আপনারা পরিষ্কার করবেন তালের তিতা অংশটা ততই কমে আসবে। এটা যারা জানেন না তারা এখন বিভিন্ন ব্লগে মানুষের মুখে মুখে জেনে জেনে মানুষ এটা শিখেও ফেলেছে। তো আমিও আমার ব্লগে সেটা আপনাদেরকে ক্লিয়ার করে বলে দিলাম। দেখছেন বন্ধুরা, পুরোটা তিতা অংশ আমি ফেলে দিয়েছি। এতে করে আর আপনাদের ঝুলিয়ে রাখতে হবে না। আমি তালপুরাটা পরিষ্কার করে নিয়েছি এবং নিচের যে অংশটুকু আছে সেটা সবসময়ই একটু শক্ত থাকে। আমি নিচের অংশটি ছুরি দিয়ে কেটে ফেলছি। ছুরি দিয়ে কেটে ফেলার পরে আমার তালের প্রথম যে প্রসেসিংটি সেটি আমি শুরু করব। একটু সময় নিয়ে ধীরে 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 নিচের অংশটা খুলে নেবেন। নিচের অংশটা খুলে নেওয়ার যে পদ্ধতিটা দেখে নিলেন, এটাও একটা কাজ। ছোট কেউ নতুন কেউ যদি করতে চায় সেটা এভাবে দেখে নিয়ে করতে পারেন। এখন আমি এটাকে তিনটি ভাগ করে নিব। তালের চোখ যাকে বলে, তিনটা চোখ আমি তিন দিকে ভাগ করে নিয়েছি। এখন একটি বোলের মধ্যে আমি কিছু সামান্য পানি নিয়ে নিয়েছি আগে থেকেই। এই দেখতে পাচ্ছেন খুবই টসটসে নরম এবং খুবই পাকা। বোলের মধ্যে পানি নিতে হবে, যেটা আমি আলাদা করে রেখেছি। তো এরকম স্ট্রেনার সবার বাসায় থাকে, কম আর বেশি। তো এরকম যদি একটা স্ট্রেনার আপনার কাছে থাকে তাহলে তালের রস বের করা খুবই সহজ। চিপতে হবে না, ঝাঁঝতে হবে না, কোনো জায়গায় এটাতে ঘষে নিলেই আপনার তালটা সুন্দর করে উঠে যাবে। আপনি চিকনটা দিয়েও ঘষতে পারেন, নরমটা দিয়েও ঘষতে পারেন। ওই যে আমি বলেছিলাম বোলের মধ্যে আমি একটু পানি নিয়েছি। পানিটার মধ্যে এখন আমি আমার তালের যেই অংশটা, একটা অংশ ভালোভাবে ভিজিয়ে নিব। ভিজিয়ে নিলে ব্যাপারটা সুন্দর হয়, কাজটাও দ্রুত হয়। প্রতিটা তালই এরকম করে ভিজিয়ে নেবেন। মাঝখানে মাঝখানে যখন আপনি কাজটা শুরু করবেন মাঝখানে মাঝখানে চাইলেও একটু ভিজিয়ে নিতে পারেন।
এটা আগে থেকে কোনো চিপাচিপির প্রয়োজন নাই। তো এই স্ট্রেনারটি একটি বড় গামলা বলেন বা পাতিল বলেন, যে কোনো জায়গায় আপনি সেট করে নিতে পারেন। তো সেট করে নেওয়ার পর আমার কাছে যে তালের অংশটা দেখেন আমি কিভাবে নিচ্ছি, কিন্তু খুবই সাবধানতার সাথে আপনাকে এই কাজটি করতে হবে এবং দ্রুত করা যাবে না, একটু ধীরে ধীরে করলে এই যে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু উঠেও গিয়েছে এবং কতটুকু পরিমাণে চলে আসছে সেটাও আমি আপনাদেরকে দেখাবো। বেশি সময়ও লাগে না, খুব অল্প সময়ের মধ্যে এবং দ্রুত কাজ শেষ হয়ে যায়। এই দেখছেন পড়ছে, একদম চমৎকারভাবে পড়ছে। তো আমি আমার তিনোটা তালের অংশই আমি এটা দিয়ে করে নিয়েছি। তবে বললে ভুল হবে না, এখানে আমিও একটু হাতে ব্যথা পেয়েছিলাম। স্টিল তো, আর দেখা যায় কখনো জোরে কখনো আস্তে হয়েই যায়। একটু সাবধানতার সাথে কাজ করলে ভালো হয়। যে মাঝখানে যে শ্বাসগুলো জমে যায়, সেই শ্বাসগুলোকে আবার তুলে সাইডে রাখতেও পারেন, কারণ ওই শ্বাসের মধ্যেও অনেক রস রয়ে যায়। তো এখন দেখে নিচ্ছেন একদম পুরো ক্লিন। সেটাকে আমি আবার সাইডে রেখে একটা পানির মধ্যে আমি রেখে দিয়েছিলাম। পরে আবার আমি সেখান থেকেও কিছু রস বের করেছি, যেটা আমার কাজ করার শেষে আমি আপনাদেরকে দেখাবো। এই দেখুন বন্ধুরা, 3টা চোখ থেকে বা 3টা তালের অংশ থেকে আমি এতখানি বের করতে পেরেছি রস, এবং বাকি যে তালের যে অংশগুলো সেগুলো আমি পানিতে ডুবিয়ে রাখার পরেও পানির থেকেও আমি অনেকখানি রসের মতো পেয়েছি। এখন আমি একটা ছিদ্রযুক্ত একটি স্টিল বাটি নিয়েছি, যেটাতে আমি আমার এই তালের অংশটিকে একটু ছেঁকে নিব, কারণ এখানে অনেক আঁশ আছে, যে আঁশগুলো যদি থেকে যায় অবশ্যই খারাপ লাগবে। সেদিকটাও একটু খেয়াল রাখবেন, এরকম করে ছেঁকে নেবেন। ছেঁকে নেওয়ার পরে দেখবেন অনেকখানি আঁশ আপনারা পেয়ে যাচ্ছেন। এভাবে করে ছেঁকে নেবেন। আসলে যত গুড় তত মিঠা, আর যত কষ্ট তত মিষ্টি, কথায় একটা আছে তো। সেজন্য যতই সহজ করে করতে যাই না কেন, আসলে প্রসেসিং করতে করতে একটু কষ্ট এবং খাটনি আছে, কিন্তু কষ্ট এবং খাটনির পরে যে ভালো একটা জিনিস আমরা হাতে পাই, বা খাবারটি যখন ভালো লাগে, বা ঘরের সবাই যখন তারিফ করে, তখন আসলেই মনটা ভরে যায়। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি আমার সব তাল করে নিয়েছি। করার পরে কিছু সামান্যই রয়ে গেছে, বেশি না। প্রথম অংশ দিয়ে আমি এতটুকু পেয়েছি, এরকম করে আমি পুরোটাই করে নিয়েছি। এই দেখুন পুরোটাতে আমার অনেকখানি হয়েছে। এটা দিয়ে অনেক পিঠা পায়েস বলেন তৈরি করা সম্ভব। একটু দুধ দিলেই এগুলার পরিমাণ আরও বেড়ে যাবে। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি ওই যে বাকি 3টা অংশ আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম, তো সেখান থেকে আমি এই পানি যে দেখছেন এই রসটাও আমি পেয়েছি, যেটা আমি আমার পিঠা বানানোর কাজেও করব ইনশাল্লাহ, সামনে ব্যবহার করব। তো এ হলো আমার রস, এবং পানিতে ভিজিয়ে রাখার পরে ওই বিচিগুলোর থেকে এই রসগুলো আমি পেয়েছি। এখন আমি আপনাদেরকে এই তালের এই রসগুলো দিয়ে আমি আপনাদেরকে তালের পিঠা তৈরি করে দেখাবো, যেটা আপনারা তেলের পিঠা যেরকম করে তৈরি করেন সেভাবেই, শুধু মাত্র তালের
রসটাকে যদি আলাদা করে আপনি সেখানে দেন, সেটার মজা আরও বেড়ে যাবে। এখন আপনারা দেখতে পাচ্ছেন কিছু উপকরণ, যে উপকরণগুলো দিয়ে আমি তালের পিঠা বা তালের বড়া, যে যেভাবে যেটা বলেন সেরকম করে আমি তৈরি করে নেব। গুড়ের পরিমাণটা বেশি নেওয়ার কারণে আমার চিনি আর প্রয়োজন হয়নি। তো আমি নিয়েছি তালের গুড় নিয়েছি, ময়দা নিয়েছি, চালের গুঁড়া নিয়েছি, তারপর আমি নিয়েছি একটা ডিম নিয়েছি, অবশ্যই তালের অংশ, এবং নিয়েছি দুধ। এখন এই গুড়টাকে আমি দুধে ভিজিয়ে গুড়টাকে একদম পাতলা করে নিতে হবে, একদম মেল্ট করে ফেলতে হবে দুধের সাথে। অবশ্যই যদি গুড়টা আপনার শক্ত থেকে যায় তাহলে দলা পেকে থাকবে, মিষ্টির পরিমাণটা কমে যাবে। এবং আমি বলে নিচ্ছি, এখানে আগে থেকেই আমি একটু লবণ ব্যবহার করে নিয়েছি। লবণটা তো অবশ্যই ব্যবহার করতে হবে, লবণেই তো সব রকম স্বাদ চলে আসে। এই যে দেখছেন আমার দুধের মধ্যে গুড় আমি সম্পূর্ণই মিশিয়ে নিয়েছি। বন্ধুরা, আপনাদেরকে একটা কথা বলে রাখি, এই তালের বড়া বা তালের পিঠা বলেন বা তেলের পিঠা বলেন, যাই বলেন না কেন, হাত দিয়েই ম্যাশ করলে কিন্তু সবচেয়ে সুন্দর হয়। হাত অবশ্যই ব্যবহার করবেন। অনেকের ব্লগের মধ্যে আমি কমেন্ট করতে দেখছি যে আপনারা হাতে কেন ম্যাশ করেন। হাতে ম্যাশ করলে যেরকম একটা স্টিকি বা ক্রিমিনেস চলে আসে, সেটা আপনি যদি আপনার ব্লেন্ডারও দেন বা হ্যান্ড বিটারও যদি করেন, আসলে ওই জিনিসটা আসবে না। আপনি হাত ভালো মতো ধুয়ে নেবেন, হাত ভালো মতো ধুয়ে আপনি কাজগুলো করে ফেলবেন, তাহলেই হবে। কেউ তো আর হাত না ধুয়ে কাজ করে না, অবশ্যই না। এখন আমি এতে ময়দা দিচ্ছি। খেয়াল করছেন বন্ধুরা, আমি কিন্তু ধীরে ধীরে ঢালছি, একবারে ঢালছি না। এটা প্রত্যেকটা ক্ষেত্রেই সবারই এই কাজটা করা উচিত। একসাথে যদি সব দিয়ে দেন তাহলে জিনিসটা রোয়া রয়ে যায়, জিনিসটা মিক্সড হতে চায় না। কখনোই কোনো কিছুতে কোনো আটা বলেন ময়দা বলেন কখনোই একসাথে দিবেন না, ধীরে ধীরে দিবেন। এবং দেখতে পাচ্ছেন বন্ধুরা, ঘুরিয়ে কিভাবে আমি আমার আটা ময়দা এগুলোকে আমি ওই রসের মধ্যে মেল্ট করে নিচ্ছি। এখন আমার কাছে যে বাকি যে ময়দাগুলো ছিল সেগুলো আমি দিলাম। ময়দাগুলো দেওয়ার পরে ম্যাশ করে নিয়েছি ভালো মতো, আগের বারেরগুলোর মতো। এরপর আমি তালের যে অংশটা সেটা আমি দিয়ে নিলাম। সেটা আপনি একবারেই দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই, কারণ এটা তো আপনার কোনো দানাদার কোনো ব্যাপার নাই। সেটা তো মসৃণ জিনিস তাড়াতাড়ি আপনি ব্যবহার করতে পারেন। এটি হচ্ছে আপনার এলাচির গুঁড়া। এলাচির যে গুঁড়াটা আপনি দিলে খুব সুন্দর একটা স্মেল আসবে, ভালো লাগবে। এরপর আমি একটু সামান্য সাদা তিলও ব্যবহার করেছিলাম এর মধ্যে। সাদা তিলটা দিলে ভালো লাগে, সাদা তিলটাও আমি ব্যবহার করেছি। আমি যাই ব্যবহার করছি হাতেই আমি মিক্সড করছি, আমি সবই হাতে মিক্সড করছি। এখন আমি ব্যবহার করে নিলাম আমার সেই ডিম। আপনি ফেটিও এখানে ঢালতে পারেন বা এখানে ঢেলেও আপনি হাতে এটাকে ফেটতে পারেন, যে যেভাবে করে খুশি হয়। দেখতে পাচ্ছেন বন্ধুরা, কত সুন্দর স্মুথ আমার একটি ব্যাটার তৈরি হয়ে গিয়েছে। এই ব্যাটারটি আমি আরও ভালো মতো অনেকক্ষণ চালিয়ে এটাকে আমি আরও স্মুথ করে নিয়েছি, এবং এই হচ্ছে আমার সেই ব্যাটারের রেজাল্ট। দেখতে পাচ্ছেন কিভাবে ঘন হয়েছে। হ্যাঁ, বেশি ঘন করা যাবে না, বেশি পাতলা করা যাবে না, এই জন্য আমি আপনাকে পরিমাণটা দেখাচ্ছি। আমি একটি কড়াইতে বলেন বা প্যানে বলেন, যে যেভাবে পারেন, আমি তত গরম থাকবে না, একদম মিডিয়াম আঁচে তেলটিকে গরম করে নেবেন। যদি বন্ধুরা আপনারা উত্তপ্ত গরম তেলের মধ্যে পিঠার ব্যাটারটা ছাড়েন, তখন কি হবে জানেন? তখন পিঠাটা সঙ্গে সঙ্গে উপরের অংশটা কালো হয়ে চুপসে মুচড়ে যাবে।
ভেতরের অংশটা কাঁচা থেকে যাবে, উপর আর নিচ কালো হয়ে যাবে। এখন দেখুন সুন্দর করে এটা তার নিচ থেকে নিজে নিজেই ছেড়ে এসেছে এবং এই তেলটিকে ঠিক এভাবে চামচ দিয়ে বারবার আপনাকে তেলের ছিটাটা আপনি দিতে হবে। কারণ কি? কারণ হচ্ছে আপনার তেলটা যতই গরম থাকুক না কেন, একটা ঠান্ডা জিনিস ছাড়ার সাথে সাথে তেলের যে টেম্পারটা সেটা একটু কমে যায়। তো আবার তেলের আগের টেম্পারটা আসতে একটু সময় লাগে। তখন আমাদের কি করতে হবে, এরকম তেল পিঠার উপরে দিয়ে পিঠাটাকে ফুলকো করে নিতে হবে। এটা মাথায় রাখতে হবে। তেলের আঁচ খুব বেশি রাখা যাবে না, আর তেলের আঁচ কম অবস্থায় আপনাকে এটা তেলের পিঠাটাকে বা ব্যাটারটিকে ধীরে ধীরে ঢালতে হবে। এই যে দেখছেন বন্ধুরা, একটা পাশ তো আগেই হয়েছে এবং অপর পাশের উপরে আমি তেল দেওয়ার কারণে এক পাশেই দুটো হয়ে যাওয়ার উপক্রমও তৈরি হয়ে গেছে। এতে করে আপনার পিঠাটি তাড়াতাড়িও হয়ে যায়। আমি একটু কালার করে পিঠাগুলো ভেজেছি। আপনারা যদি এই কালারও যদি রাখতে চান তাহলে সাথে সাথেও এই কালার হওয়ার পরে দুইটা পাশ ফুলে ওঠার পরেও আপনি তুলে নিতে পারেন। আমি একটু রং এনেছি আমার পিঠাটার মধ্যে, কারণ তালের পিঠা তো এটা তো একটু লিকুইড, যেটা ভেতরে অনেক সময় চালের গুঁড়া, আটার গুঁড়া, এই গুঁড়োগুলাকে একটু সময় দেয় ভাজতে, সেদ্ধ হতে একটু সময় দেয়। এই জন্য আমি একটু লাল করে ভেজেছি। তো একটা আমার হয়ে গেল, এরকম একটা একটা করেই দিতে হবে। একটার মধ্যে আসলে এর চেয়ে বেশি দেওয়া যায় না। তো এরকম করে আমি আমার সবগুলো পিঠা ভেজে নিয়েছি। আমি প্রথমে একটার পরিমাণই আপনাদেরকে দেখালাম। বাকি পিঠাগুলোও আমি ভেজে নিয়েছি। তো বন্ধুরা, এই হচ্ছে আমার সবগুলো পিঠা। পিঠাগুলো আসলেই খেতে অনেক সুস্বাদু হয়েছিল। আপনারা এরকম করে, সামনে তাল আসছে, অন দ্য ওয়ে, কিনবেন, এভাবে করে খাবেন। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।